স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছে আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ান নাফি। এখানে পর্যাপ্ত নৌকা নেই, কোনো বোট নেই যে আমরা ত্রাণগুলো দিব বিতরণ করার জন্য। ধরুন আসলে এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকিয়েছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। আমরা দেখছিলাম নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পানিবন্দী রয়েছে এখনো অর্ধকোটি মানুষ এবং অনেক স্থানে পানি কমতে থাকায় দেখা যাচ্ছে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। এমন অবস্থায় দ্রুত সব এলাকায় ত্রাণ পৌঁছানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এই যে এমন বন্যা, এগুলো ঠেকাতে অভিন্ন নদী এবং আবহাওয়া বিষয়ক যে তথ্য আদান প্রদান রয়েছে, ভারতের সাথে যে পুরনো চুক্তি রয়েছে, সেগুলোতে সংশোধনে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। নোটিশ না করে, কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকটা নদীর উজানে যদি জলাধার কাম ড্যাম তৈরি করা যায় এবং তার নিচে বাঁধ তৈরি করে একদম সমুদ্র পর্যন্ত যাওয়া যায়, তাহলে বন্যার হাত থেকে রক্ষা পাবো। এখন দুপুরে নিয়ে রয়েছে বিস্তারিত। ফেনী, কুমিল্লা, ওখানে অনেক পানি, যার কারণে পণ্যবাহী ট্রাক আসতে পারতেছে না, মাল আসতে পারতেছে না, যার তুলনায় এখানে পণ্য সংকট, বেচা বিক্রিও কম। সারাদিনে এই বেচা বিক্রি তেমন না, হয়তো 2-1টা আসে, তেমন বেচা বিক্রি নাই, একদম ঠান্ডা। চাঁদাবাজি যদি মুক্ত থাকে তাহলে ইনশাল্লাহ আমরাও কম দামে বিক্রি করতে পারবো। বর্তমানে শুধু কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু রেট বাড়ছে, আর কিছু না। আগে তো শুনতাম চাঁদাবাজি হয়, পুলিশে নেয়, পোলাপানি নেয়, এখন তো কেউ বলে নেয় না, তো এখন দাম কমে না কেন? বন্যার প্রভাব পড়েছে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে এবং এতে করে সরবরাহ সংকটে দাম বেড়েছে পেঁয়াজ ও রসুনের। এর মাঝে লেনদেনের সীমাবদ্ধতায় কিন্তু সরবরাহ সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। এ নিয়েও এখন দুপুরে রয়েছে বিস্তারিত। তবে শুরুতে আমরা দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির খবরাখবর জানাবো। নাফিয়া, দেশের যে সামগ্রিক বন্যা পরিস্থিতি তার কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত কিন্তু নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার যে বন্যা পরিস্থিতি, সেখানে খুব একটা উন্নতি হয়নি, এখনও অবনতির পথেই রয়েছে। তো কয়েক জেলায় মিলিয়ে কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ এখনও সেখানে পানিবন্দী অবস্থায় রয়েছেন, মানবেতর জীবনযাপন করছেন। সেখানে এখন বিশুদ্ধ পানির সংকট রয়েছে, খাবারের সংকট রয়েছে, একই সঙ্গে ওষুধেরও কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। তবে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন যে ত্রাণ ও ওষুধের পর্যাপ্ত মজুদ আছে এবং দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো হবে অতি সত্বর। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দেখে আসবে বিস্তারিত প্রতিবেদনে। ভারী বৃষ্টির সাথে উজানের ঢলের জল নদ নদী পেরিয়ে ছুটছে লোকালয়ের দিকে। নতুন করে পানি বাড়ায় দুর্ভোগের সাথে বাড়ছে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়া মানুষের সংখ্যা। পার্শ্ববর্তী জেলাগুলোর তুলনায় কিছুটা ভালো অবস্থায় ছিল উত্তর পূর্বাঞ্চলের জেলা লক্ষ্মীপুর। রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সদর উপজেলার 21টি ইউনিয়নের মধ্যে 19টি ইউনিয়নই পানিতে তলিয়েছে। জেলার প্রায় 9 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। তবে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। সবাই অসুস্থ, এখানে পানি কমর ভিন্দা গামছা ভিন্দা যাইতেছি। যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের। আর ধরুন আসলে এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকিয়েছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। মানুষ যে একটু শুইবে বসবে এরকম ব্যবস্থা নেই। আশ্রয় কেন্দ্র, স্কুল, মাদ্রাসা ধরে না, এত মানুষ। কোনো মানুষ এখানে আসতেছে না, কোনো কিছু সাহায্য নিয়ে এখানে আসতেছে না। এই প্রথম আমরা এখানে ঢুকেছি।
এদিকে বৃষ্টি ও উজানের ঢলে নোয়াখালীতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ভারী বর্ষণ ও ঢলে নতুন করে জেলায় পানি বেড়েছে 1 থেকে 1.5 ফুট। চাপ সামলাতে না পেরে সকাল 10টার দিকে কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর ভেঙে যায়। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে বিপর্যয়ের শঙ্কায় স্থানীয়রা। জেলাটিতে অন্তত 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। দেখা দিয়েছে খাদ্য ও ওষুধের তীব্র সংকট। এছাড়া কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বিভিন্ন স্থানে পানি বাড়ায় যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা তৈরি হয়েছে। নোয়াখালীর মুছাপুরের ভেঙে যাওয়া রেগুলেটর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো হবে। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না। আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। আর আপনারা যদি জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে, অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে। কুমিল্লায় বন্যার ভয়াবহতা আরও বাড়ছে। গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে ব্রাহ্মণপাড়া দেবিদ্বার উপজেলার গ্রামের পর গ্রাম। জেলা প্রশাসনের তথ্যমতে 14টি উপজেলা প্লাবিত হয়ে প্রায় 13 লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধের তীব্র সংকট। বহুত মানুষ মশমারা গেলাম, পুরোটা ইচ্ছা পুরো মশমারা 2টা জিলে তো পানির তলে। আরো মানুষ 4-5 দিন লাগবে যদি নদীর পানি কমে আর কি, আর নালদায় পানি থাকবে। খাওয়ার সব কিছুর কষ্ট হইতেছে না, অন্তে ঘর বাড়ি তল হয়ে গেছে, কখনো থাকুন কখনো কি করুন। আমাদের পর্যাপ্ত পরিমাণে এখানে খাবার আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে রেস্কিউ করার মতো বোট এবং স্পিড বোট নাই। আলহামদুলিল্লাহ, যেই পরিমাণ মানুষে আমাদেরকে ভালোবাসা দিছে, সারা বাংলাদেশের মানুষ, এর কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমাদের কাছে নাই। তবে চট্টগ্রাম, ফেনী শহরসহ ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ায় পানি কমায় আশ্রয়কেন্দ্র ছেড়ে অনেকেই ঘরে ফিরছেন। তবে ঘরে ফিরলেও তাদের দুর্ভোগ এখনই কাটছে না। সাদাত শাহেদ, এখন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির চিত্র আমরা দেখছিলাম এবং বলছিলাম যে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মীপুর, কুমিল্লা এবং নোয়াখালীর কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর সদর থেকে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। এছাড়াও কুমিল্লার বুড়িচংয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদ আলম। তবে শুরুতে আমরা বেলায়েতের কাছে জানবো বিস্তারিত। বেলায়েত, লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবস্থা আজকে কেমন দেখছেন জানাবেন, সেই সঙ্গে সেখানকার সব এলাকায় কি ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা? মুক্তি, কিছুক্ষণ আগে আমরা এখানে একটি ত্রাণের গাড়ি দেখেছি। এই প্রথম আমি একটি ত্রাণের গাড়ি দেখেছি যেটি প্রত্যন্ত এলাকায় প্রবেশ করেছে। যেটি আসার খবর সেটি হলো, আমরা সকাল থেকেই লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি আমরা যখন প্রচার করছিলাম, অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন যে লক্ষ্মীপুরের এসব এলাকায় কিভাবে ত্রাণ প্রবেশ করাবে বা ত্রাণ নিয়ে আসবে, সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। তবে তার আগে আমি এখন যে চিত্রটি একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে আমি এখন লক্ষ্মীপুরের প্রত্যন্ত আরেকটি এলাকায় রয়েছি। এটি মূলত লক্ষ্মীপুরের হাজিরপাড়া এবং উত্তর জয়পুর ইউনিয়নের সংযোগ এলাকা। এই এলাকার বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু মোটামুটি বলা যায় পানির তলে চলে গেছে। আমরা সেই ধরনের একটি চিত্র দেখাচ্ছি। আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি ঘর, যেই ঘরের বাসিন্দারা এরই মধ্যে এই ঘরটি ছেড়ে অন্যত্র চলে গেছেন এবং এখানে ঘরটি দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঘরের অনেকটা অংশই কিন্তু পানির নিচে চলে গেছে। আমরা এখানে যারা আছেন ঘরের মাঝে মধ্যেই যারা এই ঘরের মালিক বা এই বাড়ির বাসিন্দা, তারা কিন্তু অন্যত্র থাকলেও কিন্তু তারা ঘর দেখতে আসেন এবং এসে দেখেন তাদের বাড়ি ঘরের অবস্থাটা কি। সব মিলিয়ে লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতি এখনও উন্নতির কোনো আভাস কিন্তু আমরা দেখছি না। লক্ষ্মীপুরের পুরোপুরি সদর উপজেলার 19টি ইউনিয়নের কিন্তু সবগুলো গ্রামে কিন্তু তলিয়ে গেছে এবং মোটামুটি বলা যায় যে সবগুলো গ্রামই প্লাবিত হয়ে গেছে। আমরা যতদূর যাই, যেখানেই যাই, পানি ছাড়া আসলে আর কিছুই দেখা যাচ্ছে না। অনেক ঘর বাড়িতে গিয়ে আমরা দেখছি তাদের টিউবওয়েলগুলো পানির নিচে নেমে গেছে, তাদের যেই স্যানিটেশন ব্যবস্থাটি নষ্ট হয়ে গেছে। সব মিলে এক ধরনের কি বলবো, এক ধরনের নাজুক অবস্থার মধ্যে দিয়ে এক ধরনের মানবেতর জীবনযাপন করছেন লক্ষ্মীপুরবাসী। আর যেটি বলছিলাম যে লক্ষ্মীপুর থেকে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে লক্ষ্মীপুর এলাকায় কিভাবে ত্রাণ নিয়ে আসবেন। তাদের উদ্দেশ্যে আমরা এখন টেলিভিশনের মাধ্যমে একটু বলে রাখতে চাই যে লক্ষ্মীপুরে যদি ত্রাণ নিয়ে আসতে হয়,
চৌমুহনী হয়ে লক্ষ্মীপুরের দিকে যে এই সড়কটি চলে এসছে সেখানে আসতে কিছুটা বেগ পেতে হবে। তবে কেউ যদি একটু স্বাভাবিক ভালো রাস্তা দিয়ে আসতে চায় তাহলে তাকে মাইজদি বাজার হয়ে ছয়ানি বাজার দিয়ে চন্দ্রগঞ্জে এসে কিন্তু লক্ষ্মীপুরে প্রবেশ করতে পারবে এবং ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তারা ত্রাণগুলো বিতরণ করতে পারবে। পুরো লক্ষ্মীপুরবাসী কিন্তু এখন ত্রাণের জন্য হাহাকার করে কিন্তু তারা চেয়ে আছে সারা দেশের মানুষের দিকে। তারা বিভিন্ন এলাকা থেকে আসবেন, লক্ষ্মীপুরবাসীকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটাই আপাতত লক্ষ্মীপুরবাসীর কাছে প্রার্থনা। এখানে নৌকার যেটি বলছিলাম যে নৌকার প্রচণ্ড অভাব, নৌকার অভাবের কারণে ত্রাণ নিয়ে ভিতরের ঘর বাড়িতে যাওয়া যাচ্ছে না। তো সেই বিষয়টিও যেন সবাই একটু দৃষ্টিতে রাখেন, সেই আবেদনও কিন্তু লক্ষ্মীপুরবাসী করছেন আমাদের মাধ্যমে। তো এই ছিল লক্ষ্মীপুরের এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী সংবাদে আবারও বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব মুক্তি। এবার আমরা কুমিল্লার খবরাখবর জানবো। মাসুদ, কুমিল্লায় নতুন করে কোন কোন উপজেলা প্লাবিত হয়েছে জানাবেন এবং সেখানকার যে 14টি উপজেলায় কত লাখ মানুষ পানিবন্দী রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়া সম্ভব হয়েছে কিনা এবং যারা এখনও তাদের বাড়িতে রয়েছেন খাবার সংকটে ভুগছেন তাদের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা? মুক্তি, আমি যেখানটা রয়েছে এটি হচ্ছে কুমিল্লার বুড়িচঙ্গ উপজেলার ইচাপুরা এলাকা। এখানে যদি আমি দেখাই, আমার পেছনের যে রাস্তাটা রয়েছে রাস্তা গড়িয়ে কিন্তু পানি প্রবেশ করছে বন্যা কবলিত এলাকাতে, যেটা হচ্ছে গোমতী নদীর বাঁধ ভেঙে যে অংশ দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছিল সেটা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। এই পানি কিন্তু গড়িয়ে বুড়িচং উপজেলা প্লাবিত হয়ে এখান থেকে পানিটি প্রবেশ করছে ব্রাহ্মণপাড়া উপজেলা এবং দেবিদ্বার উপজেলাতে। আমরা খোঁজ নিয়েছি এই নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, শাহেদাবাদ থেকে শুরু করে বেশ কিছু ইউনিয়ন। একেবারে বলা যায় যে ছড়িয়ে গ্রামের পর গ্রাম হয়ে এখন কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলার পুরো গ্রামটাই কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। একই সঙ্গে এই বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার উপজেলার পাশে রয়েছে দেবিদ্বার উপজেলা, সেখানকার কয়েকটি গ্রামও কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। বলা যায় যদি এই পানি যদি প্রবেশের যদি বন্ধ না হয় তাহলে গ্রামটা ওই উপজেলাও কিন্তু পুরোপুরি প্লাবিত হতে পারে। তবে এই বুড়িচং উপজেলার যে সকল গ্রাম এখনও বিচ্ছিন্ন অবস্থা রয়েছে সেখানে কিন্তু ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসছে। দেশের বিভিন্ন জায়গা থেকে সারি সারি ট্রাকে করে মানুষ ত্রাণ নিয়ে আসছেন এই দুর্গত মানুষদেরকে সহযোগিতা করার জন্য। তবে এই নৌকা এবং স্পিড বোট সংকটে কিন্তু তাদেরকে যে ঠিকঠাকভাবে সুষম বন্টন করা যাচ্ছে না এবং যারা দূরের প্রত্যন্ত অঞ্চল এবং প্রান্তিক লেভেলে বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ না দেওয়ার কারণে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। একই সঙ্গে যদি বলি, কুমিল্লায় 14টি উপজেলায় প্রায় 13 লাখ বাসিন্দা কিন্তু আপনার এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় যে সকল আশ্রয়কেন্দ্রগুলো সংরক্ষণে রেখেছেন বা প্রস্তুত করেছেন সেখানে প্রায় 70,000 মানুষ বাসিন্দা আশ্রয় নিয়েছেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে চৌদ্দগ্রাম উপজেলাতে কিছুটা বন্যার উন্নতি হয়েছে, তবে উজানের পানি নেমে ভাটিতে যাওয়ার কারণে লাকসা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট সেখানে অবনতি দেখা দিয়েছে। সেখানে ত্রাণের সংকট রয়েছে। বাসিন্দারা জানিয়েছেন তারা ত্রাণ পাচ্ছে না, যাতে এতে করে তারা সংকটে রয়েছেন। সেখানে প্রয়োজন সুপেয় পানি এবং ওষুধ এবং শিশু খাদ্য। তো মুক্তি, এ ছিল সবশেষ আপডেট। কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেসব এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। এবার আমরা যেতে চাই চাঁদপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে। নোয়াখালী ও ফেনীর বন্যার পানির ঢলে চাঁদপুরের শহরাস্তিতে শুরু হয়েছে বন্যা। এরই মধ্যে জেলার 10টি ইউনিয়নের 50,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে 400 পরিবার। এই বিষয়ে বিস্তারিত জানাতে শহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিতি কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন যে হঠাৎ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রধান কারণ কি? এছাড়া সার্বিক বন্যা পরিস্থিতি চিত্রটা কেমন দেখছেন সেখানে? আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, তো সেই বৃষ্টির পানিতে কিন্তু চাঁদপুর সদর সহ বিভিন্ন উপজেলাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে এবং গতকালকে থেকে চাঁদপুর শাহরাস্তি উপজেলার যেই সমস্ত বাসিন্দা রয়েছে তারা বলছেন যে
বৃষ্টির পানির জলাবদ্ধতার পাশাপাশি আজকে থেকে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু পানি ঢলের পানি কিন্তু নেমে আসছে, বিশেষ করে পার্শ্ববর্তী যে নোয়াখালী রয়েছে, ফেনী রয়েছে এবং কুমিল্লার যে ভারত থেকে যেই পানি আসছে সেই সমস্ত পানি কিন্তু ডাকাতিয়া নদী হয়ে কিন্তু এই সমস্ত গ্রাম কিন্তু প্লাবিত করছে। আমি আছি এই মুহূর্তে চাঁদপুর এই উপজেলার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে এবং আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে বসুপাড়া নামে একটি প্রাইমারি স্কুল রয়েছে, সেখানেও কিন্তু আশ্রয় নিয়েছেন অন্তত তিনটি পরিবার। কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, তারা বলছেন যে প্রতিনিয়তই কিন্তু পানির যে ব্যাগটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং বন্যার যে পানি তা কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে। আমি কথা বলছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটা বলছেন যে চাঁদপুরের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা জলাবদ্ধতা থাকলেও কিন্তু এখন কিন্তু তারা বলছেন যে এই যে পানি তা কিন্তু শুধু বৃষ্টির পানি নয়, এখানে কিন্তু আসলে প্রবেশ করছে যে বানের যে পানি তা কিন্তু প্রবেশ করছে এবং তারা বলছেন যে এটা কিন্তু বন্যায় কিন্তু তারা বলছেন এবং এই উপজেলার 10টি ইউনিয়নের প্রায় সকল ইউনিয়নে কিন্তু বন্যার এই পানিতে কিন্তু আক্রান্ত হয়েছে এবং এতে করে বিশেষ করে সূচিপাড়া উত্তর, দক্ষিণ এবং চিতৌষী পূর্ব পশ্চিমে ইউনিয়নের মানুষজন কিন্তু খুবই আতঙ্কিত আছে। কোনো কোনো জায়গায় কিন্তু হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু কোমর সমান পানি কিন্তু রয়েছে। তবে তারা যেটা আশঙ্কা করছেন যে রাত বাড়ার সাথে সাথে কিন্তু এই পানির প্রবাহ আরো বৃদ্ধি পেতে পারে এবং বন্যার যে পানির যে স্তর তা কিন্তু আরো অনেকাংশে কিন্তু বাড়তে পারে। প্রশাসনের যারা বলছেন যে তারা প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনকে সহায়তা করার জন্য সকল ধরনের ব্যবস্থা কিন্তু করেছেন, বিশেষ করে চাল থেকে শুরু করে শুষ্ক যে খাবার রয়েছে তা কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে রেখেছেন। তবে আমি যে কয়েকটি এলাকাতে ঘুরে দেখেছি সেখানে কিন্তু যারা স্থানীয় রয়েছেন বা যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারা বলছেন যে এখনো কোনো ধরনের তারা কোনো সহায়তা পায়নি। চাঁদপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর। এদিকে ফেনীতে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী শহর জুড়ে শহরসহ ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় কমতে শুরু করেছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ফেনী শহরের পলিটেকনিক এলাকা থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ফেনী শহরের পলিটেকনিক এলাকা। গত দুদিন আগে এখানে মাথা পরিমাণ পানি ছিল, এখন কিন্তু কিছুটা কমে এসেছে, এখন হাঁটু পরিমাণ পানি রয়েছে। ফেনী শহরের কিছু কিছু এলাকায় পানি কমলেও এই এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে। মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া থেকে দুর্গত এলাকা থেকে নিরাপদ স্থানে মানুষ ফেনী শহর দিকে আসছে এবং যে ফেনী শহরের যেসব এলাকায় এখনো নিচু এলাকা রয়েছে সেখানেও কিন্তু এখনো কিছু শহরে পেট্রোবাংলো, পশ্চিম উকিলপাড়া, রামপুর, মধুপুর সহ বিভিন্ন এলাকা এখনো কিন্তু কোথাও হাঁটু পানি, কোথাও বুক পরিমাণ পানি রয়েছে। তবে মানুষের মধ্যে কিছুটা সন্তোষ বিরাজ করছে যে গত 3-4 দিন আগ থেকে এখন এই পরিস্থিতিতে পানি কিছুটা কম। ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া পানি কমলেও অপর যে দুটি উপজেলা রয়েছে দাগনভূঞা এবং সোনাগাজী সেখানে কিন্তু পানি বাড়ছে। আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের নিরাপদ খাদ্য এবং পানির জন্য, স্যানিটেশনের জন্য যে হাহাকার সেটি কিন্তু মানবিক বিপর্যয়ের মতো। আমরা কথা বলছি যে বন্যা দুর্গতদের সাথে। বন্যা দুর্গতরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন শুকনো খাবারের প্রয়োজন থাকলেও বাড়িঘরে কিছুটা পানি কমার কারণে তারা কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছেন। যার পরিস্থিতিতে এখন তাদের যেটি দরকার সেটি হচ্ছে যে রান্না করে খাওয়ার মতো যেসব চাল, ডাল, অন্যান্য যেসব তেল, অন্যান্য যেসব সামগ্রী রয়েছে সেগুলো বেশি দরকার। এছাড়াও ডায়রিয়া এবং অ্যালার্জি সহ অন্যান্য যেসব রোগ রয়েছে সেই সব রোগের যে ওষুধ সেগুলো তাদের দরকার এবং মহিলাদের জন্য স্যানিটেশনের খুবই দরকার। তো এই ছিল ফেনীর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। দেশের বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠাতে দেশের বিভিন্ন স্থানে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। সে খবর জানাতে বাড্ডার আসুনা ফাউন্ডেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝার, আসুনা ফাউন্ডেশনে সারা দেশ এবং দেশের বাইরে থেকেও প্রচুর সাহায্য এসেছে বন্যা দুর্গতদের জন্য। তো আজকে সেখানে কেমন সাড়া দেখছেন সাধারণ মানুষের জানাবেন এবং এই তহবিল থেকে যে ত্রাণ যে বিতরণ কার্যক্রম সেটি আসলে কেমন চলছে সেটি বিস্তারিত জানাবেন। মুক্তি, দেশে এই মুহূর্তে ফেনী সহ বেশ কয়েকটি জেলায় যে বন্যা চলছে সেখানে ত্রাণ কার্যক্রমের সবচেয়ে বড় যে কর্মযজ্ঞ আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আসুনা ফাউন্ডেশনের আয়োজনে একটু ভেতরে ঘিঞ্চি এলাকার মধ্যে
বা একটু রাজধানী থেকে একটু বাহিরের দিকে পড়েছে। তবে আসুন্না ফাউন্ডেশনের যে বড় সড়ো যে কার্যক্রম সেটি কিন্তু গত কয়েকদিন ধরে তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত শুকনো খাবার সহ চাল ডাল এবং খেজুরের প্রতি তারা একটু বেশি জোর দিচ্ছেন। সবকিছু মিলে সব ধরনের খাবার কিন্তু এখানে রয়েছে। প্রয়োজনীয় যত বন্যার্তদের জন্য প্রয়োজনীয় যত ধরনের পণ্য সামগ্রী আছে সব কিছুই কিন্তু সংগ্রহ করা হচ্ছে এবং এখান থেকে বন্যা দুর্গত এলাকায় লরি ভরে ভরে কিন্তু পাঠানো হচ্ছে। আমরা দেখেছি যে একদিনে আসুন্না ফাউন্ডেশনের যেটি বলা হয়েছিল যে 20 কোটি টাকার মতো তারা যে ত্রাণ কার্যক্রম চালিয়েছে বা তাদের তহবিল সংগ্রহ হয়েছে। তবে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা যেটা দেখছি যে বরাবর মতো এইখানেও আসলে হাজারো স্বেচ্ছায় কাজ করছেন। এখানে অনেক রাজধানী থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু ছুটে এসেছেন সাধারণ মানুষ। তারা এখানে দিন থেকে রাত পর্যন্ত তারা পরিশ্রম করছেন এবং এখান থেকে মূলত রাজধানী হয়ে বন্যা দুর্গত এলাকার দিকে কিন্তু ত্রাণ যাচ্ছে। তবে সব মিলিয়ে টিএসসির পাশাপাশি আসুন্না কার্যক্রমে মহাযজ্ঞ সেটা কিন্তু আমরা দিনভর দেখতে পেয়েছি এবং তারা যেটা বলছেন যে বন্যা যতদিন চলবে তাদের এই মহাকর্মযজ্ঞ কিন্তু চলমান থাকবে। মুক্তি। এবার আমরা রাজশাহীর খবরাখবর জন্য সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, সারা দেশের মানুষ এখন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এক হয়ে গেছে, রাজশাহী তার বাইরে নয়। সেখানে ত্রাণ সংগ্রহের কার্যক্রম কেমন দেখছেন এবং সেই সঙ্গে ত্রাণ বিতরণ কার্যক্রম সেখানে হচ্ছে কি না ঠিকঠাক মতো সে বিষয়ে একটু জানাবেন। মুক্তি, আসলে বন্যা দুর্গতদের জন্য আমরা গেল 23 তারিখের আগে থেকে আসলে যেটি লক্ষ্য করছিলাম যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা ত্রাণ সংগ্রহ করছেন বিভিন্ন জায়গা থেকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এবং শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের ত্রাণ সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে 3 দফায় বন্যা দুর্গত এলাকাতে তাদের সংগৃহীত ত্রাণ পাঠিয়েছেন এবং এখনও সেটি সংগ্রহ কার্যক্রম চলছে। নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে ত্রাণ বুথ তারা তৈরি করেছেন এবং নগরবাসী সেখানে এসে তাদের যে দানগুলো সেগুলো আসলে তারা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন কিছু আসলে দিচ্ছেন। এর মধ্যে কিন্তু 11.5 লাখ টাকা তারা তুলেছেন এবং বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন এবং একই সাথে গেল কয়েকদিনে 750 প্যাকেট শুকনা খাবার 750টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যেখানে চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি, দেশলাই সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। এছাড়া বাচ্চাদের এবং বয়স্কদের কাপড় চোপড় সহ সকলের জন্য কাপড় চোপড় তারা দিয়েছে। মূলত এখন তারা সবচেয়ে বেশি গুরুত্ব যেটিকে দিয়েছে সেটি হচ্ছে খাবার এবং স্যালাইন এবং ওষুধপত্র যেগুলো সেইগুলো তারা সংগ্রহ করছে সবচেয়ে বেশি এবং একই সাথে অর্থ। তো এক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি মুড়ি সহ অন্যান্য শুকনা খাবার, বিস্কিট এই সমস্তগুলো কিন্তু সবচেয়ে বেশি জমা পড়ছে এবং নগরীর যে সাহেববাজার 0 পয়েন্ট এখানে ব্যবসায়িক একটি জায়গা, বিভিন্ন দোকান থেকে বিভিন্ন বেকারির দোকানগুলো থেকেও কিন্তু নানা ধরনের সহযোগিতা আসছে এবং সেগুলো কিন্তু এখানে তারা সংগ্রহ করছে এবং প্রত্যেকটি বুথ থেকে সংগ্রহ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে সেখানে তারা সেটির একটি ডিপো তৈরি করেছে এবং সেখান থেকেই মূলত বেশ কয়েকদিন 3 থেকে 4 ট্রাক করে কিন্তু 3 দিন তারা হচ্ছে আসলে এই খাবারগুলো বন্যার্তদের জন্য আসলে পাঠিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু এটি সংগ্রহ কার্যক্রম চলছে এবং প্রত্যেক দিনের অর্থ যেই বুথ থেকে আসলে সংগ্রহ করা হয় সেখান থেকে আসলে সেটি সাধারণ জনগণের জন্য আসলে বলা হচ্ছে যে কত টাকা তারা আজকের সংগ্রহে পেয়েছেন এবং প্রত্যেককে আসলে উৎসাহিত করা হচ্ছে। একই সাথে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি বা অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকেও দেখেছি, তারা ছোট ছোট বক্স নিয়ে কিন্তু আসলে ত্রাণ সংগ্রহ করেছেন এবং অনেকে আমরা সেটিতে উৎসাহিত করতেও আসলে লক্ষ্য করেছে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে ত্রাণ সংগ্রহের কার্যক্রম যেটি সেটি চলছে। বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে তার শিক্ষার্থীরাও কিন্তু এই কার্যক্রমের সঙ্গে একীভূত হয়েছেন এবং তাদের এই কার্যক্রম জোরদার করেছে। তো মুক্তি, রাজশাহীতে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি যে তারা বলছেন যতদিন পর্যন্ত আসলে এই প্রয়োজন হবে ততদিন পর্যন্ত আসলে তাদের এই যে গণত্রাণ সেটি আসলে তারা তুলবেন এবং বন্যার্তদের কাছে পৌঁছে দেবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। মুক্তি। দেশের বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠাতে কাজ করছেন বিভিন্ন সংস্থার পাশাপাশি সাধারণ মানুষ। এই খবর জানাতে রাজশাহী এবং রাজধানীর বাড্ডা এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন দুপুর।
পূর্বাঞ্চলের বন্যায় ভারী হয়েছে বাংলাদেশের বুক এবং এই যে বন্যাটা হয়েছে তার জন্য প্রস্তুতি নেবার তেমন একটা সুযোগ মেলেনি। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মোট আমনের 15 থেকে 20%। এবং এমন পরিস্থিতিতে যেন আর না পড়তে হয় সেজন্য ভারতের সাথে আমাদের যেই নদী এবং আবহাওয়া বিষয়ক যে তথ্য আদান প্রদানের যে বিষয়গুলো রয়েছে, যে চুক্তিগুলো রয়েছে, সেগুলোতে সংশোধন প্রয়োজন এমনটাই বলছেন কিন্তু বিশেষজ্ঞরা। এ নিয়ে সহকর্মী তানজিম শাফিনের একটি প্রতিবেদন রয়েছে। একই দুঃস্বপ্ন না বাস্তবতা বুঝে ওঠার আগেই উজানের জলে হাবুডুবু অর্ধ কোটির বেশি মানুষ আর অবলা প্রাণীরা। সর্বগ্রাসী জলের এমন আস্ফালন বহু বছর দেখেনি দেশের পূর্বাঞ্চল। বন্যার আকস্মিকতায় অপ্রস্তুত ও দিশেহারা হয়ে পড়ে 11 জেলার 77টি উপজেলা। ভয়াবহ দুর্যোগে শিশু বৃদ্ধ সহ ঝরছে প্রাণ, এখনও নিখোঁজ অনেকে। বেনো জলে ডুবে গেছে হাজার হাজার বসতভিটা, লক্ষ হেক্টর কৃষি জমি আর সাধের ফসল। গেল 17 আগস্ট থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পূর্বাভাস বদলে বিহারে না গিয়ে ধাবমান হয় বাংলাদেশের মধ্যাঞ্চলে। 19 আগস্ট শুধু ফেনীর পরশুরামে 304 মিলিমিটার বৃষ্টি হয়, কুমিল্লায় হয় 210 মিলিমিটার। এছাড়া সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী ও চট্টগ্রামেও অতি ভারী বর্ষণে হালদা, ফেনী, মুহুরী নদীর পানি অতিক্রম করে বিপদসীমা। আরও বেশি বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ে। ভারতীয় আবহাওয়া অফিস জানায় ত্রিপুরায় বৃষ্টিপাত ভেঙেছে 31 বছরের রেকর্ড। এই বিপুল পরিমাণ পানি ধরে রাখতে পারেনি গোমতী নদীর ডম্বুর জলাধার। ডম্বুর গেট ও গজলডোবা বাঁধ খোলার আগে বাংলাদেশকে সতর্ক না করার অভিযোগ পরিবেশবিদদের। যে স্রোতে পানি আসছে এটিকে কোনোভাবে স্পিল ওভার পানি আমরা বলতে পারি না, যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো আমি কোনোভাবেই মনে করি না শুধুমাত্র অতিবৃষ্টির কারণে এই বন্যাটা হয়েছে, বরঞ্চ এই উপর থেকে আমাদেরকে কোনো নোটিশ না করে, কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হওয়া। বানের পলিতেই হাজার বছর ধরে সৃষ্ট বদ্বীপ বাংলাদেশ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনে এ অঞ্চলে আরও নিয়মিত বন্যার ঝুঁকি বাড়ছে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে অভিন্ন নদী আবহাওয়ার তথ্য আদান প্রদানের পুরনো চুক্তি আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। টেকসই সমাধানের জন্য অভিন্ন নদীগুলোর উজানেই ড্যাম বা জলাধার নির্মাণ করতে হবে আঞ্চলিক স্বার্থ বিবেচনায়। পূর্বাভাসের ব্যাপারটা এখন যেভাবে দেয়া হচ্ছে কিছু চুক্তির মাধ্যমে, এই চুক্তির প্রস্তাব বাংলাদেশ করেছিল 1972 সনের মার্চ মাসে। এখন যেহেতু আমাদের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা বেড়েছে, মডেলিংয়ের ক্ষমতা বেড়েছে, আরও উপাত্ত আমরা পেলে কাজে লাগাতে পারবো। এটার ব্যাপারে অবিলম্বে সরকারের মাধ্যমে আলাপ আলোচনা করা উচিত। এরকম মারাত্মক বৃষ্টিপাতের ঘটনা অনেকদিন পর পর হওয়ার কথা। আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনাটা আরো দ্রুত হবে। প্রত্যেকটা নদীর উজানে যদি জলাধার কাম ড্যাম তৈরি করা যায় এবং তার নিচে বাঁধ তৈরি করে একদম সমুদ্র পর্যন্ত যাওয়া যায়, তাহলে বন্যার হাত থেকে রক্ষা পাবো। এখন তিস্তার কথা বললেন, এটা ড্যাম তৈরি করতে হবে সিকিমে, ধরল্লা দুধকুমারের ড্যাম তৈরি করতে হবে ভুটানে। উজানের বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা আরও 4 থেকে 5 দিন দীর্ঘায়িত হতে পারে। তবে সংকট উত্তরণে সবার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নষ্ট হয়ে গেছে দেশের মোট আমনের 15 থেকে 20%। পানি সরে যাবার পর খাদ্য ঝুঁকি এড়াতে লেট আমন ও উঁচু অঞ্চলের বীজতলা থেকে সংগৃহীত চারা রোপণ করতে হবে দ্রুত সময়ে। সার বীজ পেলে জমা পলিতে ফসল সবজির ভালো উৎপাদন সম্ভব। যে 11টা জেলা আমাদের পূর্ব দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেটা বন্যা কবলিত হয়েছে, তাতে করে আমাদের দেশের মোট আমন আবাদি জমির প্রায় 15 থেকে 20% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ধারণা করি। কিন্তু এর অধিকাংশই হয়তো আবার নতুন করে লেটটি আমন হয়তো চাষ করা সম্ভব হবে। বন্যা যখন হয় তার নেতিবাচক প্রভাব যেমনি আছে, ইতিবাচক প্রভাবও আছে, কারণ প্রচুর পলি পড়ে এবং তাতে করে আমাদের পরবর্তী ফসল খুব ভালো হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বন্যার পরে আমাদের কৃষক ভাইরা উৎসাহিত বোধ করবে এবং
আগামী ফসলটা অনেক ভালো হবে বলে আমরা আশা করতে পারি। বন্যার পানি নেমে যাবার পর এসব অঞ্চলের রাস্তাঘাট ব্রিজ সংস্কার করতে হবে দ্রুত সময়ে। বিশেষজ্ঞরা বলছেন সুদমুক্ত কৃষি ঋণ প্রণোদনা ও ঘরবাড়ি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার ও দেশবাসীকে। তানজিম শাফিন, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। চট্টগ্রামে বন্যার প্রভাব পড়েছে দেশের ভোগ্য পণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে। সপ্তাহ ব্যবধানে বেচা বিক্রি নেমেছে অর্ধেকে। সরবরাহ সংকটে বেড়েছে পেঁয়াজ রসুনের দর। এমন মন্দায় ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতায় সংকট আরও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। আকস্মিক বন্যার প্রভাবে চট্টগ্রামের বাজারগুলোতে কমেছে বেচা বিক্রি। স্বাভাবিক সময়ের চেয়ে বেচা বিক্রি কমেছে প্রায় 50%। সরবরাহ সংকটে বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 113 থেকে 115 টাকায়। মিশর, চায়না ও পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 105 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 113 টাকা কেজি দরে। রসুনের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা, আর আদা বিক্রি হচ্ছে 215 টাকা কেজিতে। ফেনী, কুমিল্লা ওখানে অনেক পানি, যার কারণে পণ্যবাহী ট্রাক আসতে পারতেছে না। আসার কারণে এখানেও পেঁয়াজের সংকট, কাঁচামাল অনেক সংকট, যার কারণে পেঁয়াজের দামও বেড়ে গেছে। বন্যার পরে থেকে অর্ধেকটা নেমে আসছে। এখন মাল আমাদের সরবরাহ কম, মাল আসতে পারতেছে না, যার তুলনায় এখানে পণ্য সংকট, বেচা বিক্রিও কম। এদিকে দাম না বাড়লেও শূন্যের কোটায় নেমেছে ডাল জাতীয় পণ্যের বেচা বিক্রি। তবে মশলা জাতীয় পণ্য এলাচ, জিরা, দারচিনি, গোলমরিচ ও লবঙ্গের দাম সপ্তাহ ব্যবধানে 30 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। তবে বন্যার কারণে ক্রেতা কমায় ব্যবসা হচ্ছে কম। ক্রেতা তো নাই বললেই চলে, বেচা বিক্রিও নাই। সারাদিনে এই বেচা বিক্রি তেমন না, হয়তো 2-1টা আসে, তেমন বেচা বিক্রি নাই, একদম ঠান্ডা। এদিকে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে নতুন সমস্যা ব্যাংক লেনদেনের সীমাবদ্ধতা। বেশ কিছু ব্যাংকে গ্রাহকদের চেক নগদায়নের সমস্যার পাশাপাশি করা হচ্ছে না ক্লিয়ারিং ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট RTGS। বন্যার কারণে ব্যবসায়িক লেনদেন, ব্যাংকের লেনদেন একদম কমে গেছে। এসএলএমের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকগুলো আছে সেসব ব্যাংকে ক্লিয়ারিং বা ট্রান্সফার বা বড় অ্যামাউন্টের চেক তোলা যাচ্ছে না। ইউনিয়ন ব্যাংকে 10,000 টাকা পর্যন্ত চেক দিতে পারতেছে না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 2 লাখ টাকার চেকও দিতে পারতেছে না, এবং কি ক্লিয়ারিংয়ে তাদের চেকগুলো রিটার্ন আসতেছে। এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি করছে আমাদের ব্যবসায়ীদের জন্য। স্বাভাবিক সময়ে চাকতাই খাতুনগঞ্জে দৈনিক লেনদেন হয় 2 থেকে 2.5 হাজার কোটি টাকা। বর্তমানে যা অর্ধেকে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। এদিকে চলমান বন্যা পরিস্থিতিতে রাজধানীর বাজারে কাঁচা মরিচ সহ বেড়েছে প্রায় সব সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। দেলোয়ার, জানাবেন যে কোন সবজির কি দামে বিক্রি হচ্ছে, দাম কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা? নাপি, আপনি যেমনটা বলছিলেন যে বাজারে আসলে সব ধরনের সবজির দাম বেড়েছে, আমরা এখানে এসে তেমনটা দেখেছি। তবে রাজধানীর আমি এখন রয়েছি কারওয়ান বাজারে। এই বাজারটির চিত্র অন্য বাজারগুলো থেকে কিছুটা ভিন্ন। বিশেষ করে আমি সকাল থেকে আর যে মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়েছিলাম, সেখানে আমরা যেমনটা দেখেছি যে প্রতি কেজি কাঁচামরিচের বিক্রি হচ্ছিল 320 টাকা কেজিতে। তবে কারওয়ান বাজারে এসে আমরা তা দেখেছি যে একই মরিচ এখানে বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা দরে। অন্যদিকে আমরা এখানে আরও সবজির মধ্যে যেমনটা জানাচ্ছিলাম যে টাউন হল বাজারে সবচেয়ে সস্তা হিসেবে পরিচিত পেঁপে বিক্রি হচ্ছিল 60 টাকা কেজিতে, 50 থেকে 60 টাকা। আর এখানে আমরা এসে দেখছি যে 30 থেকে 40 টাকার মতো বিক্রি হচ্ছে। তারপরেও ক্রেতা সাধারণ একটি কথা বলছেন যে কিছুটা দাম বেড়েছে, তবে এটি বন্যার কারণ বা চলমান যে অস্থিরতা কিংবা চলমান যে সড়কের ভোগান্তি সেটি কারণে হয়েছে কিনা তা ব্যবসায়ীরা বলছে হয়তো তা নয়,
নয়, কেননা যেই সকল এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে সেখান থেকে এই বাজারটিতে খুব একটা সবজি সরবরাহ কিংবা কাঁচামালের যোগান দেওয়া হয় না। ফলে তারা বলছেন যে যে সকল এলাকাগুলোতে বন্যা হয়নি কিংবা যেখান থেকে নিয়মিত পণ্য সরবরাহ করা হয়ে থাকে সেটি যেহেতু ঠিক আছে, ফলে দামের বাড়ার কোনো যৌক্তিকতা নেই। অন্যদিকে পাইকারি আড়তগুলোতে আমরা খবর নিয়েছি, তারা বলছিলেন যে তারা যেমনটা বলছেন যে পণ্যর ঘাটতি খুব একটা নেই। তারা বলছেন পর্যাপ্ত পণ্য আসছেন। এছাড়াও যদি বলে রাখি, কারওয়ান বাজারের যে বাজার দর সেটি আসলে অন্য বাজারে অনেক সময় দেখা যায় যে অর্ধেকের বেশিও পার্থক্য আমরা দেখেছি। তবে আরের শেষে আপনাকে জানাতে চাই যে আমরা যে মাছের বাজারে ঘুরেছি সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এছাড়া আমরা দিয়েছি যে মাংসের বাজার, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কিন্তু অনেকটাই কমেছে। এছাড়া সোনালী মুরগির দাম অনেক কম দামে বিক্রি হচ্ছে, গেল কিছুদিনের মধ্যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা দরে। নাফি, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে থাকা সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবজি, মাছ, মাংসের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। দেখছেন এখন দুপুর। রাজধানীতে বৈধ লাইসেন্সধারী প্যাডেল রিকশার শৃঙ্খলা ফেরাতে এবং ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের 7 দফা দাবি জানিয়ে শাহবাগে গণজমায়েত কর্মসূচি করেছে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট। সোমবার সকালে রাজধানীর শাহবাগে এই গণজমায়েতে শত শত প্যাডেল চালিত রিকশাওয়ালা ও রিকশা মালিক অংশ নেয়। এ সময় তারা তাদের 7 দফা দাবি তুলে ধরে 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। গণজমায়েতে তারা বলেন, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারকারী, যানজট সৃষ্টিকারী ও ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা রাজধানী থেকে উচ্ছেদ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সরকারের রাজস্ব আয় বাড়াতে রিকশাজীবীদের ট্রেড লাইসেন্সের বিষয়ে কথা বলেন তারা। এছাড়াও রিকশা চালকদের যোগ্যতা অনুযায়ী সব ক্ষেত্রে চাকরি দেওয়ারও দাবি জানান তারা। পরে আন্দোলন স্থগিত করা হয়। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। শিক্ষা উপদেষ্টা ডাক্তার ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। রোববার সচিবালয়ের সামনে আনসার সদস্যদের হামলায় আহত হয়ে 60 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান। এর মধ্যে 50 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরত গেছেন, বাকিরা হাসপাতালে ভর্তি। তাদের দেখতে ঢাকা মেডিকেলে যান অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অবস্থা উন্নতি হয়েছে। এ সময় আইন উপদেষ্টা বলেন, যারা ষড়যন্ত্র করবে তারা কোনোভাবেই সফল হবে না। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দ্রুতই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসা জরুরি বলে মনে করেন তিনি। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। তিনি বলেছেন, কবে নির্বাচন হবে, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। নাফি, আমরা জানি যে কলকাতায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু প্রতিবাদে উত্তাল রয়েছে পশ্চিমবঙ্গ। এবং যদি বলি যে এবার সেই রাজ্য সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সকল শিক্ষার্থী সংগঠন এবং নাগরিক সমাজ। মুক্তি, এদিকে মঙ্গলবারের অভিযানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নবান্ন এই যে অভিমুখে মিছিল ঠেকাতে কলকাতা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করা হয়েছে। এছাড়া জোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে কলকাতা থেকে কমল দত্তের পাঠানো ছবিতে দেখুন বিস্তারিত। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত। ন্যায় বিচারের দাবিতে প্রতিদিনই চলছে প্রতিবাদ বিক্ষোভ। আন্দোলনে যোগ দিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ। হত্যাকাণ্ডের প্রতিবাদ ছাপিয়ে আন্দোলন রূপ নিয়েছে রাজ্য সরকারের পদত্যাগের এক দফা দাবিতে। মমতার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে আরো বেগবান করতে এবার কলকাতায় নবান্ন অভিযানে ডাক দিয়েছে সকল শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজ। একই সঙ্গে অভিযানে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। আবার 27 তারিখে আমরা নবান্ন যাব, মমতা ব্যানার্জিকে সোরাবাজার। অন্যদিকে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল বলছে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রত্যাশিত ফল না পাওয়ায় অরাজকতা তৈরির সস্তা রাজনীতি করছে বিজেপি। এবার লোকসভা নির্বাচনেও পরাজিত, আপনাদের সিট কমে গিয়েছে বাংলায়। ফলে পেছনের দরজা দিয়ে অরাজকতা তৈরি, সস্তা রাজনীতি, এ ধরনের খেলা খেলার চেষ্টা করবেন না। এই যখন অবস্থা, তখন নবান্ন অভিযান ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা কলকাতায়। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নবান্ন চত্বর। সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে এই অভিযান প্রতিহত করতে বিভিন্ন জেলা থেকে পুলিশের এসপি মর্যাদার 19 জন পদাধিকারিক সহ 2000 পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। মিছিল আটকাতে এরই মধ্যে নবান্নের চারপাশে দেয়া হয়েছে লোহার ব্যারিকেড। হাওড়ার নবান্ন অভিযানের মিছিল আসবে মূলত কলকাতার 4টি পয়েন্ট দিয়ে। এর মধ্যে শিয়ালদা, হাওড়া স্টেশন, সাঁতরাগাছি ও নদীপথেও বিপুল সংখ্যক আন্দোলনকারী এ অভিযানে যোগ দেবে বলে জানা গেছে। এখন কলকাতা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।